সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, সাদা পাথর লুটে জড়িত বড় নেতারা কেন গ্রেপ্তার হচ্ছে না, থাকছে চাঞ্চল্যকর তথ্য প্রতিবেদনে। জানাবো, ফেনীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ছাত্র দলের 2 নেতাকে আটক করেছে সেনাবাহিনী, থাকছে বিস্তারিত। জানাবো, প্রধান উপদেষ্টা সহ কেউ কথা রাখেনি, 1 বছর পেরেলেও উপদেষ্টা সহ আয় ও সম্পদের বিবরণী রয়ে গেছে পর্দা আড়ালে। জানাবো, মুজিবকে শ্রদ্ধা জানাতে যাওয়া সেই রিক্সা চালককে খুনের মামলায় জেলে পাঠালো ইউনূস সরকার, থাকছে বিস্তারিত। জানাবো, 72-এর সংবিধান সম্পূর্ণরূপে বাতিল করলো ইউনূস সরকার, চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, বনানীতে সীসাবাড়ি যুবককে ছুরির আঘাতে হত্যা, জড়িত 5 জন শনাক্ত, থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ধন্যবাদ। এদিকে সাদা পাথর লুটে জড়িত বড় নেতারা কেন গ্রেপ্তার হচ্ছে না? সিলেটে সাদা পাথর লুটপাটে জড়িত প্রভাবশালীদের নাম আলোচনায় থাকলেও গ্রেপ্তার তো দূরের কথা, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশ বলছে, পাথর লুটের ঘটনা যারা শনাক্ত হচ্ছেন তাদের গ্রেপ্তার করা হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানিয়েছেন, গতকাল সদর ও গোয়াইনঘাট উপজেলা অভিযান চালিয়ে 2,65,500 ঘনফুট পাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী। এর বাইরে কোম্পানিগঞ্জ উপজেলা অভিযান হয়। গত 4 দিনে 3 উপজেলা 4.5 লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এদিকে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাব বলেন, লুট হওয়া পাথর উদ্ধারে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। লুটে জড়িত ব্যক্তিদের একটি প্রাথমিক তালিকা পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেছে। এখন যাচাই বাছাই করে প্রকৃত দোষী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজন কর্মকর্তা জানান, পাথর লুটপাটকারীদের তালিকা লুটপাটের পৃষ্ঠপোষকত্ব এবং হিসেবে রাজনৈতিক দলের নেতা ও এলাকার প্রভাবশালী ব্যক্তি থেকে শুরু করে সরাসরি জড়িত ব্যক্তি আছেন। পাশাপাশি লুটপাটে ব্যবহৃত বার্কি নৌকা মালিক ও পাথর ক্রয় বিক্রয়ে সম্পৃক্ত ব্যক্তিরাও আছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাথমিকভাবে তৈরি করা 103 জনের একটি নামের তালিকা গতকাল তাৎক্ষণিকভাবে এটি ঘিরে 46 জনের পরিচয় বের করা হয়েছে। লুটে তাদের জড়িত থাকার বিষয়টি স্থানীয় একাধিক সূত্রে চিহ্নিত করেছে। পরিচয় নিশ্চিত হওয়া 46 জনের মধ্যে 20 জনেই স্থানীয় বিএনপি নেতাকর্মী। এদিকে ফেনীতে দেশীয় অস্ত্রসহ ছাত্রদলের 2 নেতা আটক। ফেনীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ছাত্রদলের 2 নেতাকে আটক করেছে সেনাবাহিনী। এদিকে ফেনী সদর উপজেলা ফাজিলপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আজ ফেনী মডেল থানার মাধ্যমে তাদের আদালতে হাজির করা হয়েছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে ফাজিলপুর সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় দেশীয় অস্ত্রসহ 2 জনকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও ফেনী সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন। 2 জনে ফাজিলপুরের বাসিন্দা। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, জবরদখল ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য সকালে আটককৃতদের মডেল থানা হস্তান্তর করা হয়। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নেবে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ফেনী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামান বলেন, দেশীয় অস্ত্রসহ 2 জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। এদিকে ডক্টর ইউনূস সহ অন্য উপদেষ্টারা কেউ কথা রাখেনি, বছর পেরোলেও উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী রয়ে গেছে পর্দার আড়ালে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, শেখ হাসিনা সরকারের শাসনামলে অনিয়মের বিষয় সেসব অভিযোগ উঠতে দেখা গেছে। তার বিপরীতে স্বচ্ছতা, জবাবদিহিতার নজির স্থাপনের সুযোগ ছিল ডক্টর ইউনূস সরকারের সামনে। প্রত্যাশা ছিল ইউনূস সরকার নতুন নজির স্থাপন করবেন, কিন্তু দুঃখজনকভাবে তা হয়নি। অথচ ক্ষমতা গ্রহণের 2 সপ্তাহের মাথায় গত বছরের 25শে আগস্ট সন্ধ্যায় ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শীঘ্রই তার উপদেষ্টা পরিষদের সদস্যরা নিজেদের আয় ও সম্পদের বিবরণী জনগণের সামনে প্রকাশ করবেন। তিনি আরো বলেছিলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছি। আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন। পর্যায়ক্রমে একটি সকল সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে। তার এই ভাষণের পর উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশ করার
সরকার আলাদা করে একটি নীতিমালাও তৈরি করেছে, কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের 1 বছর পর এসে দেখা যাচ্ছে উপদেষ্টাদের কারো আয় ও সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হয়নি। এর মধ্যে উপদেষ্টা তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহার একের পর এক অভিযোগ উঠতে দেখা যাচ্ছে। যদিও উপদেষ্টা অভিযোগগুলো অস্বীকার করেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, যদি সম্পদের তথ্য প্রকাশ করা না হয় তাহলে প্রশ্নটা থেকে যায় যে কেন লুকানো হচ্ছে, কেন প্রকাশ করা হচ্ছে না, তাহলে কি লুকানো কিছু আছে? অন্যদিকে ডক্টর ইউনূস ক্ষমতা বসার পর হাতে প্রতিষ্ঠিত গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে সুযোগ সুবিধা পেয়েছে সেটি নিয়ে নানা আলোচনা সমালোচনাও হয়েছে। এ নিয়ে প্রশ্ন তুলে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, তাহলে পরিবর্তনের কি নমুনা এখানে হাজির হলো? এদিকে শেখ মুজিবকে শ্রদ্ধা জানাতে যাওয়া সেই রিক্সা চালককে খুনের মামলায় জেলে পাঠালো ইউনূস সরকার। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের বাড়িটি এখন ধ্বংসস্তূপ হয়ে আছে। সেখানে কারো প্রবেশাধিকার নেই, 1 কিলোমিটার দূরে ব্যারিকেড দেওয়া হয়েছে। এদিকে আজিজুর রহমান নামের সেই রিক্সা চালককে শেষ পর্যন্ত খুনের মামলা দিয়ে জেলে পাঠালো বাংলাদেশ পুলিশ। তিনি ঢাকা ধানমন্ডি শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়েছিলেন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে, সঙ্গে গিয়েছিলেন পুষ্পস্তবক। ধানমন্ডি 32 নম্বর শেখ মুজিবুরের বাড়িটি এখন ধ্বংসস্তূপ হয়ে আছে। সেখানে কারো প্রবেশাধিকার নেই, 1 কিলোমিটার দূরে ব্যারিকেড করা হয়েছে। ওই দিন বহু মানুষ নিষেধ উপেক্ষা করে ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়েই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা হাজির হন। তাদের মধ্যে ওই রিক্সা চালকও ছিলেন। সেদিন সকাল থেকেই পুলিশের পাশাপাশি বিএনপি কর্মীরা ধানমন্ডিতে সক্রিয় ছিল। তার শ্রদ্ধা জানাতে আসা লোকজনের হেনস্থা করে রিক্সা চালক আজিজুর রহমান যান পরন্ত বিকেলে। তাকে বিএনপি নেতাকর্মীরা গণপিটুনি দেয়। আহত রিক্সা চালক পুলিশকে জানান তার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই, তিনি শেখ মুজিবকে শ্রদ্ধা করেন, তাই রিক্সা চালিয়ে আয়ের থেকে টাকা ফুল কিনে শ্রদ্ধা জানাতে এসেছিলেন। রাজনীতির সঙ্গে তার কোনো যোগ নেই। তার কথায় কর্ণপাত না করে তাকে আটক করে রাতে ধানমন্ডি থানা থেকে জানানো হয় ওই রিক্সা চালককে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে তাকে আদালতে পেশ করে পুলিশ দাবি করে গত বছর গণঅভ্যুত্থানের সময় এক হত্যাকাণ্ডের ওই রিক্সা চালক জড়িত ছিলেন, যদিও এতদিন তার নামে কোনো খুনের মামলা ছিল না। এদিকে ওপারে জুলাই সনদে সংবিধানের 3 নীতি, বাঙালি পরিচয় বাতিলের সুপারিশ। বহু চর্চিত জুলাই সনদ চূড়ান্ত হয়েছে ওই কমিশন। এদিকে রাজনৈতিক দলগুলোর কমিশন জুলাই সনদের খসড়া চূড়ান্ত কপি পাঠিয়েছে। বাংলাদেশের সংবিধান আমূল পরিবর্তন সুপারিশ চূড়ান্ত করল ঐকমত্য কমিশন। বহু চর্চিত জুলাই সনদ চূড়ান্ত করেছে ওই কমিশন। এদিকে রাজনৈতিক দলগুলোকে কমিশন জুলাই সনদের খসড়া চূড়ান্ত কপি পাঠিয়েছে। বিএনপি, জামাত, এনসিপি সহ 30টিরও বেশি দল বেশিরভাগ সুপারিশের সঙ্গে সহমত পোষণ করছেন। আওয়ামী লীগকে এই প্রক্রিয়ায় কখনো রাখা হয়নি। গত 12 মে থেকে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সে দেশে। আওয়ামী লীগ গোড়া থেকেই জুলাই ঘোষণাপত্র এবং সনদের বিরোধিতা করে আসছে। শেখ হাসিনার হুঁশিয়ারি, বঙ্গবন্ধু চালু করে যাওয়া 72-এর সংবিধান আমূল বদলের অর্থ বাংলাদেশকেই অস্বীকার করা। সংস্কারের নামে যা খুশি তা করার পরিণাম ভালো হবে না। রাজনৈতিক দলগুলোকে পাঠানো সনদের কপি যে গুরুত্বপূর্ণ সুপারিশগুলি রয়েছে তার অন্যতম হল বাংলাদেশের নাগরিকদের বাঙালি জাতি হিসেবে পরিচিতি, নতুন সংবিধান বিলোপ করার কথা বলা হয়েছে। বর্তমান সংবিধানের 6(2) অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন। এই বিধানটিকে সংশোধন করে জুলাই সনদের প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন। অর্থাৎ এই বিধানটিকে সংশোধন করে জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি এবং যে জাতিসত্তা রক্ষার তাগিদে মুক্তিযুদ্ধ শেষে স্বাধীন দেশ অর্জন সেই বাঙালি শব্দটিকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। বিএনপি সহ 31টি দল এ জোট এই প্রস্তাবে সায় দিয়েছে। এদিকে বনানীতে সীসাবারে যুবককে ছুরির আঘাতে হত্যা, জড়িত 5 জন শনাক্ত। রাজধানী ঢাকা বনানী এলাকায় 360 ডিগ্রি নামের একটি সীসাবারে রাহাত হোসেন রাব্বি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এদিকে নিহত রাহাত ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন। পুলিশের ধারণা আর্থিক লেনদেন নিয়ে দ্বন্দ্বের জেরে রাহাতকে হত্যা করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে রাহাত হত্যার সঙ্গে জড়িত 5 জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। বনানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল সরোয়ার বলেন, সীসাবারের 2য় তলায় সিঁড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে রাহাতের পায়ে ছুরিকাঘাত করেন তার
চিত কয়েকজন যুবক গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওসি রাসেল সরোয়ার আরো বলেন, রাহাত তার বন্ধুদের সঙ্গে শীর্ষে বাড়ি ছিলেন। কথা কাটাকাটির জেরে এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত ব্যক্তিরা রাহাতের পূর্ব পরিচিত এবং তারা প্রায় এই শীর্ষাবারে আসতেন। ঘটনাস্থলে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের ঘটনা এখন মামলা হয়নি। রাহাতের ওপর হামলার দৃশ্য ধারণ হয়েছে শীর্ষাবারের একাধিক সিসি ক্যামেরায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে রাহাত সিঁড়ি দিয়ে নামার সময় প্রথম 3 জন তাকে ঘিরে ধরেন। এর মধ্যেই তার উরুতে ছুরিকাঘাত করেন এক যুবক। ওর হামলা ঠেকালে চাইলে তাকেও মারধর করা হয়। এক পর্যায়ে রাহাত সিঁড়ি থেকে রক্তাক্ত অবস্থায় ভবনের লিফটের কাছে আসেন। হামলাকারীদের একজন রাহাতকে কিছু একটা দিয়ে পেটান। সবশেষে আরেকজন এসে রাহাতের ডান হাতের কনুই সহ ছুরিকাঘাত করে সিঁড়ি দিয়ে নেমে যান। নিহত যুবকের চাচাতো ভাই শাকিল জাহান ও ফুপু কাজল আক্তার বলেন, রাহাত ইন্টারনেটের ব্যবসায়ী ছিলেন। মহাখালী এলাকায় রবিউল আলম হাজারীর 2 ছেলের মধ্যে তিনি বড়। রাহাতের বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়ে আবার বাসায় ফেরেননি। ভোরে তার মুঠোফোন থেকে এক বন্ধু জানান রাহাত ছুরিকাঘাতে আহত হয়েছেন। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সীসা নিষিদ্ধ মাদক। তবে অভিযোগ রয়েছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু কর্মকর্তার সঙ্গে প্রভাবশালীরা যোগসাজশ করে রাজধানী অভিজাত এলাকায় দীর্ঘদিন ধরে সীসা বার পরিচালনা করে আসছে। অনেকটা প্রকাশ্যে 360 ডিগ্রি নামে একটি সীসা বার ব্যবসা পরিচালনা করলেও সেটা জানতেন না বলে জানিয়েছেন বনানী থানার ওসি রাসেল সরোয়ার।